আমি সম্প্রতি ময়মনসিংহে গিয়েছিলাম। ময়মনসিংহের ক্রিকেট নিয়ে একটা তথ্যচিত্র বলাটা বাড়াবাড়ি হয়ে যায়, একটা ভিডিও স্টোরি করার জন্য বলতে পারেন। প্রশ্ন যদি হয় ময়মনসিংহ কেন, ময়মনসিংহ কারণ হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস যদি আমি বলতে চাই, ময়মনসিংহের ক্রিকেটের ইতিহাস অনেকটা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস। আরেকটু বড় করে যদি বলি যে ময়মনসিংহের ক্রিকেটের ইতিহাস আসলে শুধু বাংলাদেশের না, এই উপমহাদেশের ক্রিকেটের ইতিহাস। কারণ ইতিহাসবিদরা বলেন যে এই উপমহাদেশে প্রথম ক্রিকেট খেলা শুরু হয়েছিল ময়মনসিংহে। সেটা ময়মনসিংহ থেকে একটু দূরে কটিয়াদিতে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ শারদারঞ্জন রায়, তাকে মনে করা হয় যে বাংলার ক্রিকেটের মানে বাংলাদেশের ক্রিকেটের আদি পুরুষ, এবং তার দাড়িটাড়ি মিলিয়ে একটা ডব্লিউজি গ্রেসের মতো চেহারা ছিল, তাকে বাংলার গ্রেস বলে ডাকা হতো। সব মিলিয়ে ময়মনসিংহে শুধুমাত্র ক্রিকেটার তৈরি করার জন্য না, স্বাধীনতার পরেও সম্ভবত বাংলাদেশের, আমি সম্ভবত বলছি একটু জাস্ট রাখার জন্য, কারণ এগুলো তো কোনো কনক্লুসিভ কোনো কিছু বলা যায় না, কিন্তু এটা আসলে নিশ্চিতভাবেই বোধহয় বলা যায় যে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে উর্বর ভূমি ছিল ময়মনসিংহ। 3 জন সাবেক ক্রিকেটার, তারা অবশ্যই ময়মনসিংহের, তবে তাদের আরেকটা বড় পরিচয় হচ্ছে 3 জনই বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে যেহেতু তারা খেলেছেন, অবশ্যই তারা ওয়ানডে খেলেছেন শুধু। আরেকজন আছেন যিনি বাংলাদেশের জাতীয় পর্যায়েও ধারাভাষ্য দিয়েছেন, স্কোরিং করেছেন, তিনিও ময়মনসিংহের লোক, গোলাম হায়দার বাদল। সংগঠক হিসাবে তিনি ময়মনসিংহের ক্রিকেটের সঙ্গে জড়িত। আর যে 3 জন ক্রিকেটারের কথা বললাম, আমি যদি বয়স অনুযায়ী বলি বা তাদের খেলোয়াড়ি জীবনের সিনিয়রিটি বিচার করে বলি, হারুন রশিদ লিটন মারদাঙ্গা ওপেনার ছিলেন 80s-এর দশকে, 90s-এর দশকে। সাইফুল ইসলাম একটা লম্বা সময় বাংলাদেশ ক্রিকেট দলের 1 নম্বর পেস বোলার ছিলেন, এবং জাকির হাসান তিনি বাংলাদেশের পক্ষে একটা ম্যাচই খেলেছেন 97-এর এশিয়া কাপে। তো সার্কিট হাউস মাঠ আমার নিজের ব্যক্তিগত একটা স্মৃতির জায়গা, এই কারণে যে আমার ক্রিকেটের সঙ্গে পরিচয় এই মাঠে 1978 সালে। তো সেই মাঠে দাঁড়িয়েই আমি একে একে এই 4 জনের সঙ্গে কথা বলি। তো আমি প্রথম কথা যদি ওই যেটা বলছিলাম যে 3 ক্রিকেটারের মধ্যে সিনিয়রের ভিত্তিতে যদি বলি, হারুন রশিদ লিটন, এবং তার সঙ্গে আমি কথাটা শুরু করলাম এইভাবে যে বাংলাদেশের ক্রিকেটে এখন লিটন বলতে তো মানুষ লিটন দাসকে বোঝে, কিন্তু যারা বাংলাদেশের ক্রিকেটের অনুসারী তারা কিন্তু প্রথম লিটন বলতে বুঝেন হারুন রশিদ লিটন। হারুন রশিদ লিটন ময়মনসিংহের ক্রিকেটের সেকালেকাল নিয়ে কী বলেন, আসুন আমরা শুনে আসি। আমি যখন ছোট ছিলাম তখন আমি ঢাকাতে ক্রিকেট খেলা দেখতে যেতাম। এমন একটা ম্যাচে আমি নিজে উপস্থিত ছিলাম যেখানে আমি অপেক্ষা করতে করতে বেলা 11টা বেজে যাওয়ার পর একজন প্লেয়ারকে বললাম যে আঙ্কেল আজকে কি খেলা হবে না? সে বলল যে না, খেলা হবে, তবে ময়মনসিংহে বাস এখন আসে নাই। তো সেই দিক দিয়ে বিচার করলে দেখা যায় যে ময়মনসিংহ ক্রিকেটের আমি মনে করি প্লেয়ার যাবে, তারপরে টিম হয় না আর কি। তো এই ময়মনসিংহ এত প্লেয়ার ছিল। তো বর্তমান যে ক্রিকেটের যে অবস্থা আমাদের ময়মনসিংহ, আমার দৃষ্টিতে ময়মনসিংহ সর্বনিম্ন পর্যায়ে আছে, এটা খুবই দুঃখজনক। এটার কারণ কি মনে হয় আপনার? এটার কারণ আমাদের অ্যাকচুয়ালি সঠিকভাবে আমাদের যে নার্সারিটা করার দরকার, আর আমাদের প্লেয়ার তৈরি করার যে আমাদের প্লেয়ারদের মাঠের যে একটা সিস্টেম, একটা সুযোগ, এই সুযোগটা আমাদের ময়মনসিংহ মাঠে নাই। আমাদের নির্দিষ্ট কোনো মাঠ নাই, আমাদের বিভিন্ন ধরনের একাডেমি আছে, একাডেমি কোচেস আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে ওইভাবে কাজ করতে পারে না, এটা একটা দিক আছে। এত বড় মাঠ তো বাংলাদেশে খুব কম জায়গায় আছে, কিন্তু আমার তো 10টা ক্রিকেট মাঠ হবে নাকি? না ঠিক আছে, 5-7টা তো হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আমাদের এখানে অনেক প্লেয়ার আপনি দেখবেন, আপনি সকালে যদি এসে থাকেন দেখছেন যে সকাল বিকাল না হলেও 1000 পোলাপানের মুভমেন্ট এখানে আছে। তো একটা আছে যে প্লেয়ার এখানে যদি প্র্যাকটিস করে, একটা ফিল্ডিং সেশন করতে গেলেও বাধাগ্রস্ত হয়। তো মূল বিষয় অ্যাকচুয়ালি এটা না, আমাদের যে ময়মনসিংহকে যারা ডমিনেট করতেছে তাদের যদি দৃষ্টি যদি না এটার উপর যদি না পড়ে যে আমাদের ময়মনসিংহ যে ক্রিকেটের স্বর্গরাজ্য ছিল একটা সময়, সেই ক্রিকেট কেন আমাদের এত নিচে চলে গেল। এখন আমরা প্লেয়ার বা আমরা কোচের যারা আমরা কতটুকু করতে পারি, আমাদেরকে যদি সেই রকম সুযোগ সুবিধা যদি না দেয়, তা আমরা কতটুকু এই কাজগুলি করতে পারি। সাংগঠনিক অভাবের কারণেই আমাদের এই দুরবস্থা। এটার থেকে উত্তরণের কোনো পদক্ষেপ অবশ্যই আছে। যদি আমাদের বর্তমান যেহেতু একটা ধাপ বের হয়েছে, আওয়ামী লীগ সরকার ছিল একটা, ওই সময় আমরা কোনো ওরকম ভালো কিছু আমরা দেখতে পারি না। বিশেষ করে আমি ময়মনসিংহের কথাই বলবো, যেহেতু ময়মনসিংহ অনেক নিচে, রাজনৈতিক লোকজন সব যারা লোক না, রাজনৈতিক আওয়ামী লীগের সাথে সম্পর্ক কি না, আমি ঠিক ওই কথাটা বলতেছি না। রাজনৈতিক প্রেক্ষাপট সর্ব জেলায় থাকে, আমাদের ময়মনসিংহ আছে,
কিন্তু যারা পলিটিক্যালভাবে ইনভলভ এবং সমস্ত কিছু তারা দিক নির্দেশনা দিয়ে থাকে, আমি তাদেরকেও বলবো যে আমাদের ময়মনসিংহের যে বর্তমান অবস্থা, সেই অবস্থান থেকে উত্তোলন হইতে হইলে আমাদেরকে সজাগ হইতে হবে। আমাদেরকে নির্দিষ্ট মানে যেভাবে আমাদের প্লেয়ার সেই পুরনো ময়মনসিংহের যে প্লেয়ারগুলি যেভাবে খেলে আসছে সেইভাবে যাতে আমরা খেলতে পারি। এখন ক্রিকেট অনেক আপডেট, তো আমাদের যে সেই সুযোগ সুবিধা তাদের মাধ্যমে যদি আমরা না পাই, তাহলে আমাদের ময়মনসিংহ ক্রিকেট কখনোই ডেভেলপ করবে না। আপনি নিজে তো কোচিংয়ের সঙ্গে জড়িত। হ্যাঁ, আমিও কোচিংয়ের সাথে জড়িত। আমিও ঠিক ওইভাবে কিছু করতে পারি না, কারণ আমাদের একাডেমিতে প্লেয়ারের সংখ্যা খুবই বেশি। তো সেই তুলনায় আমাদের প্লেয়ারদেরকে সেইভাবে আমরা যত্ন নিতে পারি না। হারুন রশিদ লিটন যেমন বললেন যে ঢাকার মাঠে তিনি বসে আছেন, মানে তিনি ময়মনসিংহের ক্রিকেটার, ছোটোবেলায় কোনো কারণে ঢাকায় এসেছিলেন, খেলা দেখতে গেছেন, খেলা শুরু হচ্ছে না, কারণ হচ্ছে ময়মনসিংহ থেকে বাস আসেনি, সেই বাসে ময়মনসিংহ থেকে ক্রিকেটাররা আসবেন, এটা তো টিম হয় না। তো একই রকম গল্প আমরা সাইফুল ইসলামের কাছেও শুনবো, যিনি হয়তো 10 বছর পরের প্রজন্ম। তিনি বলছেন যে ময়মনসিংহ থেকে ট্রেন আসেনি বলে ময়মনসিংহে খেলা শুরু হচ্ছে না। এগুলা হয়তো মিথ, হয়তো কিছুটা সত্যি, কিছুটা বানানো, কিন্তু এগুলো কখন এই মিথগুলো তৈরি হয়, যখন এগুলোর পিছনে আসলেই সত্যতা থাকে। এবং আমি নিজে যখন খেলা কভার করা শুরু করি এই লেট 90s, 89 সাল থেকে যদি বলি, লেট 80s, তারপরে পুরো 90s যখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায়নি ঘরোয়া ক্রিকেট, তখন আমি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ময়মনসিংহের খেলোয়াড়দের বিশাল দাপট দেখেছি, সংখ্যার দিক দিয়ে, পারফরমেন্সের দিক দিয়ে। সেই গল্পটা আমরা কিছুদিন শুনে নিই সাইফুল ইসলামের কাছে। বাংলাদেশের 1 নম্বর পেস বোলার ছিলেন যিনি, একটা লম্বা সময়, আমি বলবো যে 8 থেকে 10 বছর বাংলাদেশের মেইন পেস বোলার ছিলেন, এবং ওয়ানডেতে তার 4 উইকেট, 95 সালে এশিয়া কাপে তিনি 4 উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। এটা একটা লম্বা সময় ওয়ানডেতে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড হয়েছিল। সাইফুল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত কোচ হিসাবে। চলুন আমরা একটু দেখে আসি এবং শুনে আসি সাইফুল কী বলেন, সার্কিট হাউস মাঠে দাঁড়িয়ে তার কেমন অনুভূতি হচ্ছে, এবং ময়মনসিংহ ক্রিকেটের সেকাল একাল নিয়ে তিনি কী বলেন। এখানে আসলে অতীতের কথা মনে হয়, যে ছোটোকালে যে আসতাম, যে আগ্রহ উত্তেজনা নিয়ে আসলে মনে হয় যে অতীতে ফিরে যাই, কিন্তু আর হয় না এখন। আর এখন তো আপনি খেলোয়াড়ি জীবন শেষ, আপনারা কোচিংয়ে গেছেন, তারপর অন্য ভূমিকায়। আমার নিজের ক্রিকেটের সঙ্গে পরিচয় এই মাঠে 1978 সালে একটা জাতীয় লিগের জাতীয় ক্রিকেটের খেলা হচ্ছিল, পরে বুঝতে পারছি আমি এখানে কিন্তু প্রথম আমি ক্রিকেটের সঙ্গে। আমার জন্য এই মাঠটা খুব নস্টালজিক, আর এত বড় মাঠ তো বোধহয় বাংলাদেশে খুব কম আছে। হ্যাঁ, এত বড় মাঠ বাংলাদেশে নাই আর কি। আর আপনি 78 আপনার অভিষেক, আমার 82-তে এই মাঠে অভিষেক আমার দর্শক হিসেবে, আর আমার খেলোয়াড় হিসেবে আমার ওই মাঠে অভিষেক। কাউন্টি ক্লাব ময়মনসিংহের ক্রিকেটের তো এইটাই বলতে পারি আমরা, এখানেই সব কিছু খেলাধুলা, এই যে ইতিহাস। তো ময়মনসিংহ ক্রিকেটের সেই সময়টা আরও, এটা তো মানে অনেক বছর, শতাব্দী প্রাচীন ইতিহাস। আপনার সময়ের সঙ্গে যদি তুলনা করতে পারি, আপনাদের সময় তো ঢাকায় ময়মনসিংহের প্লেয়ারের একটা বন্যা ছিল, সেটা এখন আর নাই। সেখানে আমাদের সময় তো মনে করে ঢাকার অফিসিয়ালে এসে বসে থাকতো, ময়মনসিংহে গিয়ে খেলা, মানে প্লেয়াররা কখন খেলা হইব কথা ছিল। একটা স্টেশনে আসে ও অপেক্ষা করতো, ট্রেন গেলে তারপরে গিয়ে ঢাকার লিগে নাম দিন দিত। আমাদের সব তখনকার তো মনে করেন ঐতিহ্য, আর এখনকার ঐতিহ্য নাই আর কি। এখন মনে করেন পুরো প্রফেশনাল হয়ে গেছে সব দিকে, বাড়া করে, কিন্তু এনে পারে না। প্রফেশনাল হয়েছে অন্য দিক দিয়ে, কিন্তু এই সার্কিটের মধ্যে যে ঐতিহ্য খেলাটা, এটার প্রফেশনাল জানি না, মানে বিশেষ খেলার ভিতরে নাই। এটা কি সংগঠকদের? এটা অবশ্যই সংগঠিত অবশ্যই আপনার পৃষ্ঠপোষক অবশ্যই হবে। মানে করে ওদের আগের যে লোকগুলো, মানে আন্তরিকতা ছিল, এখনকার নাই আর কি। হয়তো বা প্রফেশনালিটি আছে, কিন্তু আন্তরিকভাবে প্রফেশনালিটি না, যা ঠিক আছে, খেলাটার প্রতি ভালোবাসা নাই। আপনি কি ময়মনসিংহ ক্রিকেটের জন্য কিছু করেন? আমি তো মনে করেন যে বাংলাদেশ ক্রিকেটের জন্য আপাতত আছি। ময়মনসিংহ ক্রিকেট আছে ওইভাবে আসি না, কিন্তু আমি সারা বাংলাদেশে যেটা গেমটা অনেক কোচিং নাই আছি। যেমন যখন এজ গ্রুপে আসে, যখন ক্রিকেট উঠতে পাঠায়, তখন যে আমি যেহেতু ময়মনসিংহ বিভাগের, আমাকে এই জায়গায় সিলেক্ট সে পাঠায় না, কারণ আমাকে অন্য বিভাগে পাঠায়। আর যদি আমার পার্সিটি পক্ষপাতিত্ব হয়, এই জন্য পাঠায় না আমার। আমরা দুজন ক্রিকেটারের কথা শুনলাম, হারুনুর রশিদ লিটন এবং সাইফুল ইসলাম। আরেকজন ক্রিকেটার আছেন জাকির হাসান, শুরুতেই আমি বলেছি তাদের নাম। তো জাকির হাসানের কাছে যাওয়ার আগে আমরা গোলাম হায়দার বাদলের কাছে যাই। গোলাম হায়দার বাদলের কাছে যাচ্ছি কারণ এই ভদ্রলোকটা দীর্ঘ সময় ধরে সংগঠক, স্কোরার, আম্পায়ার এবং ধারাভাষ্যকার হিসাবে ক্রিকেটের সঙ্গে জড়িত, এবং সেটা ময়মনসিংহের সীমা ছাড়িয়ে তিনি জাতীয় পর্যায়েও এসব ক্ষেত্রে প্রতিনিধিত্ব করেছেন। গোলাম হায়দার বাদলের কাছ থেকে স্বাভাবিকভাবেই আমি একটা অন্যরকম দৃষ্টি পাবো, সেটা হচ্ছে ময়মনসিংহের ক্রিকেট কেন আলাদা। সারা দেশের ক্রিকেটের জায়গায় ময়মনসিংহের ক্রিকেট কোথায় আলাদা হয়ে গিয়েছিল, ময়মনসিংহে কীভাবে একটা ক্রিকেট সংস্কৃতি গড়ে উঠেছিল, এবং ময়মনসিংহ ক্রিকেটে এখনকার অবস্থাটা কী। চলুন আমরা শুনে আসি গোলাম হায়দার বাদলের কাছে, তার সঙ্গে কথা বলছিলাম আমি।
আসলে ঠিক এখনকার প্রজন্ম আর কি এই বিষয়টা নিয়ে বললে অনেকে বিশ্বাসই করবে না আদৌ কথাগুলি সত্য বললাম কি না। এই সাবকন্টিনেন্টে প্রথম ক্রিকেট শুরু হয় এখানে। ময়মনসিংহ এবং তা ঢাকায়ও না, জানি আমি এটা। এইটা সারদারঞ্জন রায় একটা দিক গেল আর কি। আর এটা হচ্ছে স্বাধীনতার পর ঢাকা সহ বাংলাদেশের কোথাও যখন ক্রিকেট লিগ হয়নি, আমাদের সার্কিট হাউস মাঠে কিন্তু ক্রিকেট লিগ হয়েছে। আমার মনে হয় এই দুটো ইনফরমেশন আমার মনে হয় বোঝানোর জন্য যথেষ্ট। জানি না আরো যদি আগ্রহ থাকে। আরেকটু যে আপনার তো আরেকটা পরিচয় আছে, আপনি আম্পায়ার ছিলেন, ধারাভাষ্য দিয়েছেন। ক্রিকেট নিয়ে যে উন্মাদনাটা ময়মনসিংহের ছিল, যে এত বছরের ইতিহাস, এখনো কি সেটা আছে? এখন তার ছিটে ফোটাও নাই। এখন যা আছে সেটা শুধু আমাদের মুখে আছে। কেন, কারণ কি? ওই যে আমরা সবাই চাই ক্রিকেট এখন মনে হয় যেন আমরা নিজেরা আপগ্রেড করার জন্য স্ট্যাটাসলি, তাই না? এছাড়া ক্রিকেট যে কি, ক্রিকেটের মূল যে মাহাত্ম্যটা, ওইটা লেশমাত্র আমাদের মধ্যে নেই। বুঝতে পেরেছি। এটা শুধু ময়মনসিংহের সমস্যা না, মনে হয় পুরো দেশেরই সমস্যা। ময়মনসিংহ একটু বেশি। যে চারজনের সঙ্গে আমি কথা বলেছি ময়মনসিংহ সার্কিট হাউসের মাঠে গিয়ে, তাদের মধ্যে সবচেয়ে তরুণ বয়সের দিক দিয়ে জাকির হাসান। তাকে শেষে রাখছি আমি আরেকটা কারণে। আমি আগে যে সাইফুলের কথা বললাম, হারুন রশিদের কথা বললাম, ওনারাও কিন্তু কোচিংয়ের সঙ্গে জড়িত। তো জাকির হাসানও কোচ, কিন্তু জাকির হাসানের সঙ্গে সরাসরি কোচিংয়ের যুগসূত্রটা আমি খুঁজে পেয়েছি মাঠে গিয়ে। কারণ জাকিরের সঙ্গে যখন আমি কথা বলছি, পেছনে তখন বেশ কয়েকজন শিশু কিশোর তারা ট্রেডিং করছিল, ব্যাটিং ডিল করছিলেন, বোলিং ডিল করছিলেন সিমেন্টের পিচে। এবং জাকির হাসান এই একাডেমিটা চালান তার দুজন ভাইকে নিয়ে। এই কারণে জাকির হাসানের কাছ থেকে একদম আমি সত্যিকার ময়মনসিংহের এই মুহূর্তের চিত্রটা সার্কিট হাউস মাঠে আমি দেখছিলাম যে অনেকগুলো একাডেমি এখানে চলে, অনেক খুদে ক্রিকেটার আসছেন, কিন্তু তাদের সময়ের ক্রিকেট, উনি 90s মিড 90s থেকে শুরু করে শেষ পর্যন্ত খেলেছেন, তাদের সময়ের ক্রিকেটের সঙ্গে এখনকার ক্রিকেটার যারা আসছেন ক্রিকেটার হতে, তাদের মন মানসিকতার চিন্তাভাবনার পার্থক্যটা কোথায়, এটা জাকির হাসান খুব সুন্দর বুঝিয়ে বলেছেন। না, আমাদের সময় আমাদের একজন গাইড ছিল, কোচ ছিল, উনি হাবিবুর রহমান বুলু ভাই। হ্যাঁ, ওই বুলু ভাই যেভাবে বলতো আমরা সেই কাজটাই করতাম, আমরা অতিরিক্ত কিছু না। উনি যে বলতো, উনি যদি বলতো দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকতাম। তো উনি ওনার গুরুর মতো, হ্যাঁ, যে উনি যেটা বলবে ওটাই ঠিক, অন্য কোনো কিছু না। উনি যদি বলে সূর্য পশ্চিম দিকে উঠেছে, তো পশ্চিম দিকে, এরকম ওনাকে মানতাম। এখন ছেলেবেলা মানে না, এখন ছেলেবেলা ওরকম আমাদের কথাটা অতভাবে নেয় না। আমরা যদি বলে ড্রাইভ মারো, এই ব্যাটটা সোজা রাখো, সে বারে বারে আবার ব্যাট ঘুরে ফেলতেছে তার মতো করে, কিন্তু আমাদের কথাটা ওভাবে নিচ্ছে না। এখন তো ক্রিকেটে আরও অনেক বেশি গ্ল্যামার, অনেক টাকা পয়সা, অনেক উপরে যাওয়ার সুযোগ। আপনাদের সময় তো অত ছিল না আমাদের, তাহলে তো এটা বাড়ার কথা না আরও এখন আগ্রহটা? এখন আগ্রহ না বাড়ার কারণ হলো আপনার মোবাইল, ফেসবুক। তারা মাঠে যতটুকু সময় দেয় এর থেকে সময় বেশি দেয় আপনার মোবাইলে, ফেসবুকে। মাঠে যদি সে 2-3 ঘন্টা থাকে, কাজ করলো, কিন্তু কাজ করার পরে সে রিভাইজ দেওয়ার মতো তার সময় নাই, সে চলে যায় ফেসবুকেতে। ওই চিন্তাটা আর আসে না, সে সারাদিন কী করলো, কি না করলো, এখান থেকে কী পাইলো, কি ভুল করলো, এখান থেকে কী শিখতে হবে, সে তার নলেজে আসে না। এটা আজ এটুকুই। এবং আসলে আমরা যে চারজনের সঙ্গে কথা বললাম, বা আমি যে কথাগুলো বললাম, তাতে ময়মনসিংহের ক্রিকেটের ইতিহাস আমরা আমি বলবো যে একটু মাত্র ছুঁয়ে যেতে পারলাম। কারণ এখানকার ইতিহাস এত পুরনো, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি এখানে ক্রিকেট খেলা শুরু হয়েছিল বলে জানা যায়। এত বছরের ইতিহাস তো আসলে এই কয় মিনিটে ধরা সম্ভব না। আমি যেটা করতে চেয়েছি ময়মনসিংহ ক্রিকেটের সেকালের একটা তুলনা করতে চেয়েছি, এখনকার অবস্থাটা জানতে চেয়েছি। তো ভবিষ্যতে হয়তো ময়মনসিংহ ক্রিকেট নিয়ে আরও বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ থাকলো। এর মধ্যে আমরা জানিয়ে রাখি যে প্রথম আলোর ক্রীড়া বিভাগ এবং ভিডিও বিভাগ মিলে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেসব খেলার ভালো চর্চা হতো, এখনও হয়, সেই সব পর্যায়ক্রমে সেসব জায়গাগুলোতে যাব আমরা, সেখানকার খেলোয়াড় সংগঠকদের সঙ্গে কথা বলবো, বলে আপনাদের সামনে আমরা জানাতে চেষ্টা করব বাংলাদেশের ওই অঞ্চলের ওই খেলাটা কিভাবে এত প্রসার লাভ করলো এবং সেটার বর্তমান অবস্থাটা কী। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।